দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগে হোঁচট খেল বাংলাদেশ ব্যাংক। মার্জারে বাধ্য করা হলে মিলবে না সুফল, ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার পরামর্শ। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের পাকা ধান, ভেঙে পড়েছে গাছপালা, আমের ফলনে বিরূপ প্রভাবের শঙ্কা। দাবদাহের প্রভাব পোল্ট্রি বাজারে, খামারে প্রতিদিনই মরছে মুরগি, সোনালী জাতের দাম বেড়েছে কেজিতে ৬০ টাকা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। ব্যাংক একীভূতকরণ হতে হবে স্বেচ্ছায়, কিন্তু মার্জারের বিষয়টি চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে খানিকটা হোঁচট খেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বেশ কিছু ব্যাংক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মার্জারে বাধ্য করা হলে কাঙ্ক্ষিত সুফল তো মিলবেই না, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মে জড়িতদের দায় মুক্তি দেয়া হচ্ছে। ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। খেলাপি ঋণ কমিয়ে আনার পাশাপাশি সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে সবল ব্যাংকের সাথে। এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের একীভূতকরণের সমঝোতা চুক্তির পর আলোচনায় আছে আরও কয়েকটি সরকারি বেসরকারি ব্যাংক। সিদ্ধান্ত হয়েছে সোনালী ব্যাংকের সাথে বিডিবিএল, কৃষি ব্যাংকের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি সিটি ব্যাংকের সাথে সরকারি বেসিক ব্যাংক এবং ইউসিবিএল ও ন্যাশনাল ব্যাংক একীভূত হবে। তবে বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, জোর করে একীভূতকরণে সুফল মিলবে না। নট নেসেসারি মার্জার উইক ব্যাংকের সাথে স্ট্রং ব্যাংকের হবে, ইভেন স্ট্রংও মার্জার হতে পারে, উইকও মার্জার হতে পারে, তাই না? সুতরাং মার্জার কখনোই কী বলে চাপানো জিনিস না। মার্জার সবসময় ভলান্টারি বেসিস হবে। পৃথিবীতে কয়টা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন যে রেগুলেটররা চাপ দিয়ে মার্চ করাইছে, জোর করে করতেছে। এগুলো করে তো আপনার লং টার্ম সাস্টেনেবিলিটি হবে। চাপিয়ে দেওয়ার বিষয় না, কেন্দ্রীয় ব্যাংক হয়তো পরামর্শ দিতে পারে, কিন্তু সেখানে আলাপ আলোচনা হতে পারে। অবশ্যই সবারই বক্তব্য থাকতে পারে। তড়িঘড়ি করে চাপিয়ে দিয়ে তো সেটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। দুই পক্ষেরই বক্তব্য শোনা, দুই পক্ষেরই একটা অ্যাসেসমেন্ট দরকার। আসলে যে পদ্ধতিতে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে অনিয়মে জড়িতদের দায় মুক্তি দেওয়া ছাড়া কিছুই হবে না বলেও মন্তব্য করেন তারা। মার্জারের মাধ্যমে আসলে কিছু লোকের দায় মুক্তি হবে, মার্জারের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমের উন্নতি হবে সেটা আমি মনে করি না। এইভাবে যেভাবে হচপচ করতেছে এরা, যাদের কারণে এই ব্যাংকগুলো আজকে খারাপ, তাই না, তাদেরকে দায় মুক্তি দেওয়ার জন্য এগুলো করতে। যারা হয়তো ক্লাসিফাইড, তারা যাতে কোনোভাবে পার না পায় এবং সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসতে হয়। হয়তো একজন এমডিকে অব্যাহতি দেওয়া মানে এই নয় উনি ওনার সমস্ত দায় থেকে অব্যাহতি পাও, এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে ডেফিনেটলি তারা যাতে আইনের আওতায় থাকে, সে বিষয়টা নিশ্চয়ই কেন্দ্রীয় ব্যাংক দেখবে। দুর্বল ব্যাংক একীভূতকরণের উদ্যোগে এরই মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে ব্যাংকিং খাতে। অনেক ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহক। এতে দুর্বল ব্যাংকের অবস্থা আরও খারাপ হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিলাবৃষ্টিতে কাঁচা বাড়িঘর সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেলে শুরু হয় শিলাবৃষ্টি, পরে বরফখণ্ড না পড়লেও বৃষ্টিপাত হয় আধা ঘন্টা। শিলাবৃষ্টিতে বাংলাবাজার, বাঁশতলা, চৌধুরীপাড়া, ঝুমগাঁও সহ 12টি গ্রামের শতাধিক কাঁচা বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। শিলাবৃষ্টি হয়েছে হবিগঞ্জ সদর ও বানিয়ার চংয়ে। গতকাল শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে বেশ কিছুক্ষণ, তাতে কাঁচা বাড়িঘরের ক্ষতি হয়েছে। এছাড়া হাওরের পাকা ধান, আম সহ বিভিন্ন ফলনেরও হয়েছে ক্ষয়ক্ষতি।
হবিগঞ্জের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের পাকা ধান, আমসহ বিভিন্ন ফলনের। এ বিষয়ে আরও জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, ফসলের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, চাষিরা কি বলছেন? শাওন, আসলে গতকাল বিকাল থেকেই থেমে থেমে শিলাবৃষ্টি এবং বজ্রসহ ঝোড়ো হাওয়া যেটি কালবৈশাখী সেটি হয়েছে এবং এটা আজকে সকালেও হয়েছে। আমি এখন রয়েছি হবিগঞ্জের বাইনাচলের একটি হাওরে। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, গতকালকে কালবৈশাখী এবং শিলাবৃষ্টিতে ধান যেগুলো ছিল হাওরে সেগুলো আসলে নুয়ে পড়েছে এবং পাকা ধানের যে শীষ সেটি থেকেও আসলে প্রচুর পরিমাণ ধান ঝরে পড়েছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে যদিও 70% উপরে ধান এরই মধ্যে সংগ্রহ করা হয়ে গেছে, যে ধানগুলো রয়েছিল সেগুলো আসলে সংগ্রহ করতে এখন তাদের বেগ পোহাতে হচ্ছে। আরেকটি সমস্যা হচ্ছে এখানে আসলে এখন যেহেতু পানি বাড়ছে এই কারণে ধানের যে কাটতেও তারা আসলে ভোগান্তিতে পড়ছেন। এর বাইরে যেটি হয়েছে, যে ধানগুলো তারা সংগ্রহ করেছিলেন সেই ধানগুলো শুকাতে তারা ভোগান্তিতে পড়ছেন। তারা যেটি বলছেন, যদি আর 2-1 দিন যদি বৃষ্টি না হতো, আগের যে প্রখর রোদ ছিল সেটি যদি থাকতো, তাহলে তারা যে ধানগুলো সংগ্রহ করতেন সেগুলো হয়তো শুকিয়ে গুলায় তুলতে পারতেন এবং যে ধানগুলো এখনো জমিতে রয়ে গিয়েছে সেগুলো আসলে তারা সংগ্রহ করতে পারতেন। তো সবকিছু মিলে আসলে যদি এভাবে শিলাবৃষ্টি অব্যাহত থাকে তাহলে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন এবং ধান যেগুলো হাওরে রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে। শাওন। প্রদীপ, ধন্যবাদ আপনাকে। দাবদাহের প্রভাবে ক্ষতিগ্রস্ত মুরগি খামারিরা। 1 মাসের ব্যবধানে কেজিতে 60 টাকা পর্যন্ত দাম বেড়ে সোনালী জাত বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়। ব্রয়লারের কেজি বেড়েছে 20 টাকা। বিরূপ প্রভাব পড়েছে ডিমের দামেও। ডজন বিক্রি হচ্ছে 135 টাকা দরে। তাপমাত্রা ওঠানামা করছে 40 ডিগ্রির আশেপাশে, সাথে লোডশেডিং ও তীব্র গরম। ফলাফল, মারা যাচ্ছে মুরগি। লোকসান এড়াতে আগেভাগেই মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা মিলল এমন দৃশ্যের। আগে ভরপুর মুরগি থাকলেও এখন অনেকটা হিসেব করে মুরগি আনছেন ব্যবসায়ীরা। দাবি, ফিডের সাথে পোল্ট্রি উৎপাদনে ব্যয় বেড়েছে, কিন্তু সেদিকে নজর নেই কারো। উৎপাদনে যেগুলো কাঁচামাল প্রয়োজন হয়, বিশেষ করে খাদ্যের দাম কমাইতে হবে। ফিডের দাম না কমাইলে মুরগির দাম কমবে। বড় কোম্পানিগুলোর যদি সিন্ডিকেট না ভাঙতে পারে ওটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। রোজার আগেও অনেক কম ছিল ডিমের দাম, কারণ এই যে ঈদের কারণে মুরগি অনেক বিক্রি করে দিচ্ছে, আর বহুত মুরগি মারা গেছে গরমে, এই জন্য ডিমের দাম অনেক বাড়ছে। কিছুদিন আগে 180 টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন কম বেশি 200 টাকা। লাফিয়ে বেড়েছে সোনালী মুরগির দাম। মুশকিল হয়ে গেছে ডিম দিয়ে আমিষ চাহিদা মেটানো, কেননা গত কয়েকদিনে দাম বেড়েছে ডজনে 10 টাকা। এভাবে হইলে কি আর করা যায়? সব জিনিসের দামে কম বেশি সবই বাড়তে, মানুষ তার ইনকাম বেশি হয় না। হঠাৎ করে 3 দিন মালের দাম বেড়ে গেছে, এর কারণে আমাদের বাড়তি নিয়ে যেয়ে বাড়তি বিক্রি করা লাগতেছে। স্বাভাবিক সময়ে মুরগির মৃত্যু হার 2 থেকে 5%, কিন্তু এখন বেশিরভাগ খামারে মারা যাচ্ছে 20 থেকে 30%। এভাবে চললে বাজার কিভাবে টিকবে? আমাদের খামারদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগি 25 থেকে 33-এর ভিতর বিক্রি হয়, কিন্তু এই 8টা দিন আমরা আর কুলাতে পারছি না। প্রত্যেকটা দিন 45টা 50টা এরকম করে মারা যাচ্ছে। এবার যে এত তীব্র গরম, এই তীব্র গরমের কারণে প্রতিটা খামারই তাদের একটা অভিযোগ যে মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং অনেক মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে। যতই পরামর্শ দিই না কেন, গরমের তীব্রতা না কমা পর্যন্ত খামারিদের জন্য স্বস্তি নেই। ব্যবসায়ীরা জানালেন, কোরবানি ঈদের আগে মুরগির চাহিদা কমবে, তখন দামও কমবে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। পেঁয়াজ আমদানির প্রস্তুতি সম্পর্কে জানবো। এবার চলে যাচ্ছি বেনাপোল বন্দরে, সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, ব্যবসায়ীরা আমদানির অনুমতি পেয়েছেন কিনা, এলসি কবে নাগাদ চালু হতে পারে একটু জানাবেন। দীর্ঘ 6 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারতের রাজ্য সরকার। ভারতের বৈদেশিক বাণিজ্য শাখায় গত 4 মে শনিবারে এই ধরনের একটি প্রজ্ঞাপন জারিতে রপ্তানির প্রত্যাহার আদেশ গ্রহণ করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির 550 মার্কিন ইউএস ডলারের মূল্য নির্ধারণ করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরে স্থানীয় আমদানিকারক ইমপেক্স মোহাম্মদ রেজাউলের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন দীর্ঘদিন পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকাতে গত শনিবারে 4 মে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যার ফলে তারা ব্যাংকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করেছে এবং পেঁয়াজ আমদানি করার জন্য ঢাকা খামারগাড়ি তেজগাঁ থেকে যে আইপি পারমিশন করার জন্য তারা অনলাইনে দরখাস্ত করছে। বেনাপোল যশোর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদের সাথে কথা হচ্ছে, তিনি আমাকে জানিয়েছেন তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আমদানিকারকরা ব্যাংকে সাবমিট করেছে। 2 থেকে 1 দিনের মধ্যে এলসির কার্যক্রম শুরু হবে। এই ছিল বেনাপোল স্থলবন্দরের শেষ খবর। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে এক সময়কার অবহেলিত লম্বাছড়া গ্রাম এখন আদর্শ জনপদ। কিছুদিন আগেও শিক্ষা, স্বাস্থ্য সহ সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 67 পরিবার, কিন্তু ফুরিয়েছে তাদের দুর্দশার দিন, লেগেছে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া। সদর থেকে 18 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের পাদদেশে লম্বাছড়া গ্রাম। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এ গ্রামের 67 পরিবার ছিল মৌলিক সব সুবিধা থেকে বঞ্চিত। সুপেয় পানি আনতে হতো দূর থেকে, বেশিরভাগেরই ছিল না মাথা গোজার ঠাঁই। অবশেষে পাল্টেছে চিত্র। বিশুদ্ধ পানি সরবরাহ, আশ্রয়ন প্রকল্পের 20টি ঘর, কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ সরকারি নানা প্রকল্পের কারণে উন্নয়নের ছোঁয়া লাগায় খুশি গ্রামের মানুষ। আগে জুড়ি থেকে পানি খেতে হয়, আমরা ছড়ার উপর থেকে জুড়ি থেকে, এখন পাইপে অনেক হয়েছে, আমাদের উপকার হয়েছে আর কি। গড় তোলার মতো ক্ষমতা ছিল না আমাদের, তারপরে সরকারে একটা গড় দিছে। আমরা এখন গ্রামে কমিটি পেয়ে অনেক উপকার হয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদের অনেক কিছু দেওয়া হয়েছে। প্রাথমিকের পাঠ শেষ করে অনেক দূরে মাধ্যমিক স্কুলে যেতে হতো এই গ্রামের শিক্ষার্থীদের। জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ও কলেজ নির্মিত হতে যাওয়ায় সে সংকটও নিরসনের পথে। ক্লাস 6 থেকে ক্লাস 7 পর্যায়ক্রমে বাড়তে থাকবে এবং যেহেতু স্কুল অ্যান্ড কলেজ এটা আস্তে করে পর্যায়ক্রমে বাড়বে এবং আশা করি এখানকার শিক্ষার মান আরো উন্নত হবে। এক সময়কার অবহেলিত জনপদ লম্বাছড়া গ্রামের পাল্টে যাওয়া পরিবেশ এখন দেখার মতো। একটা অসাধারণ গ্রাম, আপনারা ওখানে যে দেখতে পারেন যে একটা সুন্দর ছবির মতো গ্রাম। ওখানে সুন্দর কমিউনিটি ক্লিনিক রয়েছে, আশ্রয়নদের যারা আমরা আশ্রয়নের ঘর তৈরি করে দিয়েছি, ফলে ভূমিহীনরা ঘর পেয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে একটু মুন্সিগঞ্জে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তরমুজ বাঙের ফলন কেমন এই শিলাবৃষ্টির প্রভাবে, সেটি একটু জানতে চাই। সাকিব, নিশ্চয়ই শুনছেন, তরমুজ বাঙের ফলনে শিলাবৃষ্টি নিশ্চয়ই কোনো ধরনের প্রভাব ফেলেছে, সেই সম্পর্কে কি বলছেন কৃষকরা? শাওন, রাতভর বৃষ্টি এবং শিলাবৃষ্টি রীতিমতো তাণ্ডবের রূপ নিয়েছে মুন্সিগঞ্জের এই মৌসুমি ফসলি জমির তরমুজ এবং বাঙ্গির যে জমিগুলোতে রয়েছে, এবং সেগুলো কিন্তু অনেকটা বিপর্যস্ত রূপ নিয়েছে। আমরা যেই জমিটিতে রয়েছি সেটি দৈর্ঘ্য প্রস্থ প্রায় 1 কানি এবং এই পুরো জমিটি কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে শিলার যে আঘাত প্রতিটি ফসলের গায়ে কিন্তু রয়েছে, এবং এখানকার যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে মাটির সাথে মিশে গিয়েছে, অর্থাৎ পুরো যে জমিটি সেই জমিটি কিন্তু একেবারে যে বিনষ্ট হয়ে গিয়েছে। এবং শুধু এই জমি নয়, আশেপাশে যে বিস্তৃত ফসলি জমি রয়েছে প্রতিটি জমিতে কিন্তু আমরা সকাল থেকে একই চিত্র দেখতে পাচ্ছি। এবং এখানে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাকিব। যাচ্ছি পরের সংবাদে। অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় আটক হয়েছেন 10 বাংলাদেশি। শুক্রবার দেশটির পাহাং রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে রাজ্যের কয়েকটি এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। এ সময় প্রায় অর্ধশতাধিক প্রবাসীর কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে আটক করা হয় 10 বাংলাদেশি সহ 30 অভিবাসীকে। বাংলাদেশি ছাড়াও আটক হওয়াদের মধ্যে আছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়ার নাগরিক। পরবর্তীতে 14 দিনের রিমান্ডে নেওয়া হয় তাদের। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটার আইডি কার্ড পাচ্ছেন
কুয়েত প্রবাসী বাংলাদেশিরা, যার মাধ্যমে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই পাওয়া যাবে সরকারি সেবা। ভিনদেশে বসেই পোস্টাল ব্যালটের সাহায্যে দেয়া যাবে ভোট। অনেক আগে থেকেই জাতীয় পরিচয়পত্রের দাবি জানিয়ে আসছিল দেশটির প্রবাসীরা। শুক্রবার বাংলাদেশ দূতাবাসে এই সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। কুয়েত থেকে মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের বেশিরভাগেরই নেই কোনো জাতীয় পরিচয়পত্র। সরকারের গুরুত্বপূর্ণ এই ডকুমেন্ট না থাকায় দেশে বিদেশে নানা ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এখন থেকে বিদেশের মাটিতেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা। দূতাবাসে এলেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত সমাধান। গেল শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে উদ্বোধন করা হয় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম। দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে যোগ দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এদিন 19 জন প্রবাসীকে দেওয়া হয় এনআইডি কার্ড। এর মাধ্যমে এখন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা বলে জানান রাষ্ট্রদূত। কুয়েত প্রবাসীদের জন্য আমি মনে করি অত্যন্ত আনন্দের দিন যে বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত ইলেকশন কমিশনার মহোদয় এসেছে। যারা এনআইডি কার্ড পাবেন আপনারা নিশ্চয়ই জানেন তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। তো আমি আজকে বিশেষ দিনে আমি আমার নিজের পক্ষ থেকে এবং প্রবাসীদের সকলের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি। প্রবাসীদের ভোগান্তি দূর করার কার্যক্রমের অন্যান্য সেবা সম্পর্কে জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। দূতাবাসের এমন উদ্যোগে খুশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। আজকে কুয়েতে জাতীয় পরিপত্র এনআইডি উদ্বোধন হলো। আজকে প্রথম দিনে আমরা যেহেতু এনআইডি পেয়েছি নির্বাচন কমিশন হাত থেকে, আমি অনেক খুশি, অনেক আনন্দিত যে আমরা একজন প্রবাসী হয়ে প্রবাসীর আজকে প্রথম উদ্বোধন হলো এনআইডি কার্ড, যেটা আমাদের পরিচয়পত্র। তো আমরা খুবই আনন্দিত যে প্রবাসীদের এনআইডি যে উদ্বোধন করছে। আমরা 3 লক্ষ প্রবাসীর পক্ষ থেকে জানাই তাকে লাল গোলাপের শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে বাস করছে প্রায় 3 লাখ বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল বিজনেস ট্যুরের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।